প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই ঘুরে ফিরে বারবার করে আসছে যে শেখ হাসিনা সে যদি দেশে ফেরে তাহলে যে তার উপর যে কোনো কিছু একটা হলে ভারত তাহলে কি করবে, ইন্ডিয়া কি করবে, সেটা আমরা শোনাবো। তবে তার আগে আমরা একটু শোনাই যে শেখ হাসিনা গতকাল সাংবাদিক বৈঠকে কি বলেছেন। তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরবেন। কি বলেছেন একটু শোনাই আগে। Whatever fate awaits me, I will return to my people. I cannot stay away while my beloved countrymen are suffering. I know. I may be detained. I may be sent to prison. They may try to enforce verdicts issued in fabricated cases, but fear cannot decide my duty to the people. My life moved beyond calculations of personal safety long ago. আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, শেখ হাসিনা বলছেন আমার ভাগ্যে যাই থাকুক, যাই হয়ে যাক না কেন, আমি দেশে ফিরবো। তাহলে কি তিনি আশঙ্কা করছেন যে তার ওপর কিছু একটা ঘটে যেতে পারে? আমাকে একটু বলুন যে বাংলাদেশের সংবিধানে কি বলা আছে? 2 বছর শেখ হাসিনা ছিলেন না বাংলাদেশে, 2 বছর অলরেডি পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় তিনি যদি বাংলাদেশে ফেরেন তাহলে কি হতে পারে? আপনাদের বাংলাদেশের সংবিধানে এরকম কিছু বলা রয়েছে কি? দেখুন, বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী শুধু শেখ হাসিনা নন। শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং তিনি 5 বারের প্রধানমন্ত্রী। বাংলাদেশে একটা দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তিনি করেছেন গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এবং বাংলাদেশে মূলত বাংলাদেশটাতে যে ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছিল সেটি কিন্তু তার হাত ধরেই হয়েছে। এটি অনস্বীকার্য, এটি মানে অস্বীকার করার কোনো পথ কারণেই। এটি আজকে বিএনপির লোকজন, জামাতের লোকজন তারাও স্বীকার করে। হয়তো রাজনৈতিক কারণে তারা বলে না, কিন্তু মনে মনে তারা স্বীকার করে। এবং একটা জিনিস আমি আপনাকে বলি যে শেখ হাসিনা যখন বলেছেন দেশে ফিরবেন, তিনি ফিরবেন। তিনি ডিসেম্বরে না ফিরুক, জানুয়ারিতে ফিরবেন, জানুয়ারিতে মারুক, ফেব্রুয়ারিতে ফিরবেন, তিনি ফিরবেনই। কারণ তিনি খুব অ্যারোগেন্ট। তার চিন্তা চেতনা, তার যে থিঙ্কিং সেটা কিন্তু একদম মানে বঙ্গবন্ধুর মতো, তার বাবার মতো, যে তিনি সেটা যেটি চান সেটি হন। দেখেন 1981 সালেও তিনি কিন্তু ভারতে 6 বছর নির্বাসনে থাকার পরে বাংলাদেশের মাটিতে ফিরেছিলেন। তখনও কিন্তু একটি সামরিক সরকার, এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং শেখ হাসিনা মৃত্যু ঝুঁকি নিয়েই কিন্তু বাংলাদেশে ফিরেছিলেন। এবং তারপর শেখ হাসিনার উপর 21 বার হত্যার চেষ্টা করা হয়েছে, গ্রেনেড হামলা, গুলি, এবং সর্বশেষ 5 আগস্ট 2024 তো সারা বিশ্ব দেখেছে কিভাবে তাকে হত্যার জন্য গণভবনে ঢোকা হয়েছিল। তো সে কিন্তু বেঁচে আছে এবং তিনি সাহসী নারী। দেখেন, আপনি বা আপনারা হয়তো একটি বিষয় গণমাধ্যম কালকে ভালোভাবে মানে উল্লেখ করেনি, ভালোভাবে না উল্লেখ করতে পারেনি হয়তো শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স, মানে 2 বছর পরে এত ধরনের একটা ব্রেকিং। কিন্তু শাহিদুল দা, বাংলাদেশের জামাতের একটা অংশ কিন্তু ভীষণভাবে সক্রিয়। এবং আরও একটা বিষয় আপনাদের বলি যে এই মুহূর্তে যিনি বাংলাদেশের প্রেসিডেন্ট রয়েছেন, তিনি সরাসরি বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে দেখা হবে, মুখোমুখি দেখা হবে। তাহলে কোথাও গিয়ে বেনজির ভুট্টোর মতো একটা পরিণতি কি কোথাও একটা আশঙ্কা দানা বাঁধছে শেখ হাসিনার জন্য? দেখুন, আমি সেই ব্যাখ্যাটাই দিচ্ছিলাম যে কালকের প্রেস কনফারেন্সে গণমাধ্যমগুলো কিন্তু একটি বড় জায়গায় এড়িয়ে গেছেন। সেই জায়গাটি হচ্ছে কাল প্রথম শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় একই প্রেস কনফারেন্সে বক্তব্য রেখেছেন এবং তার মা বলেছেন যে এই প্রশ্নের জবাব জয় দেবেন, বা জয় বলেছেন যে মা আছেন, মা বলবেন। এই যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক উত্তরাধিকারের প্রশ্ন যারা তোলেন তাদেরকে কিন্তু কালকে শেখ হাসিনা একটা মেসেজ দিয়েছেন যে আগামীতে তার রাজনৈতিক উত্তরাধিকার কে। তো তিনি আমার এই যে মেসেজ, এই মেসেজটা শুধু রাজনৈতিক উত্তরাধিকারের সামনে আনার বিষয় না। এই মেসেজ যে আমি বাংলাদেশে ফিরবো, আমাকে যদি মেরে ফেলে আমি মরে যাব, আমাকে যদি জেলে দেয় আমি জেলে যাব, আমাকে যদি ফাঁসিতে জেলায় তাহলে আমি ফাঁসির কাস্টে যাব। তো আমার বিকল্প নেতৃত্ব যে সজীব ওয়াজেদ জয়, আমার ছেলে, সেটা কিন্তু উনি কালকে প্রকারান্তরে মানুষকে, দলের নেতাকর্মীদেরকে বুঝিয়ে দিয়েছে। এটি আপনার কাছে মানে আমার কাছে মনে হতে পারে যে এটি তার এক ধরনের রাজনৈতিক কৌশল, যে আমার রাজনৈতিক উত্তরসূরি সজীব ওয়াজেদ জয় আমার ছেলে। আর আপনি যে কথা বললেন সাংবিধানিক যে ইস্যু, এই যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার পাবার সুযোগ রয়েছে এবং শেখ হাসিনা কিন্তু বারবার একটা কথা বলেন যে আমি কিন্তু দেশ ছেড়ে আসিনি বা আমি পালিয়ে যাইনি, আমাকে জোর করে প্লেনে তুলে দেওয়া হয়েছে।
তো যে মানুষ একজন প্রধানমন্ত্রীকে জোর করে প্লেনে তুলে দেওয়া হয়েছে, তিনি কি অপরাধ করেছেন কি করেননি তার জাস্টিফাইয়ের সুযোগ দেওয়া হয়নি। দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচারের ব্যবস্থা করা হয়নি, সাংবিধানিকভাবে তার বিচার হচ্ছে না। একটা ক্যাঙ্গারু কোর্ট করে যেখানে সংবিধানের দেশের আইন প্রচলিত আইনকে উপেক্ষা করে তার বিচার করা হচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে মেরে দেওয়াটা, আপনি যেটা বলছেন জামাত শিবির বা অন্য রাজনৈতিক দল, এতটা সহজ না। কারণ আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব পরিস্থিতি শেখ হাসিনার পক্ষে দিন দিন ঘুরে দাঁড়াচ্ছে, এটি কিন্তু তার প্রমাণ। আপনি যে বিষয়টি বলছিলেন যে শেখ হাসিনা ফিরলে ইন্ডিয়া কি করবে বা শেখ হাসিনার কিছু হলে ইন্ডিয়া কি করবে, দেখুন ইন্ডিয়া না, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে যেদিন নেমেছেন তার অল্প কিছুদিনের মধ্যে থেকেই কিন্তু তিনি নেতাকর্মীদের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করেছেন এবং গত 1 বছর ধরে তিনি নেতাকর্মীদের সঙ্গে সশরীরে দেখা করছেন। গত 1 বছরে মিনিমাম তিনি 300 নেতাকর্মীর সঙ্গে, এমপি, মন্ত্রী, দলের শীর্ষ নেতৃত্ব, গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তাদের সঙ্গে কিন্তু তিনি দিল্লিতে বসে দেখা করেছেন এবং বাংলাদেশ সরকারের বড় ধরনের বাধা উপেক্ষা করে কালকে কিন্তু শেখ হাসিনাকে প্রেস কনফারেন্স করতে দেওয়া হচ্ছে। সুতরাং ভারত এবং তার মিত্ররাই শুধু না, সারা বিশ্বই কিন্তু এটা, এবং দেখেন আপনারাও তো করেছেন, রয়টার্সের মতো নিউজ এজেন্সি তারা কিন্তু লাইভ দেখিয়েছে শেখ হাসিনার পুরো প্রেস কনফারেন্সটি। বাংলাদেশে আমরাও দেখিয়েছি, আমরা একটু শোনাই তিনি দেশবাসীর উদ্দেশ্যে গতকাল কি বলেছেন। শহীদুলদা, আমি আবার আলোচনায় আসছি যে তিনি কেন দেশে ফিরতে চান, দেশবাসীর উদ্দেশ্যে তিনি কি বলেছেন, শোনাই। Genuine students were emotionally manipulated for the last 2 years. I watched my beloved Bangladesh suffer. Fear has entered homes, workplaces, and campuses. This is not the Bangladesh we built. This is not the Bangladesh for which 3 million people sacrificed their lives in 1971. এইটাই কি শেখ হাসিনার সব থেকে বড় শক্তি, যে তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট তার কাছে রয়েছে। কিন্তু শহীদুলদা, একটা কথা তো মানতে হবে যে মুক্তিযুদ্ধের অনেকটা সময় কেটে গিয়েছে, বাংলাদেশের এখন নতুন প্রজন্ম নতুন করে ভাবতে শিখেছে। শেখ হাসিনা ফিরলেই তাদের কাছে কতটা অ্যাকসেপ্টেবিলিটি পাবেন শেখ হাসিনা? দেখুন, আমি বারবার যে কথাটি বলি যে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে যে কথিত ছাত্র আন্দোলন হয়েছে সেটি কোনোভাবেই ছাত্রদের সম্পৃক্ততার আন্দোলন ছিল না। ছাত্রদেরকে ভুল বুঝিয়ে ছাত্রদেরকে মোটামুটি একটা বিপদগামী করে তোলা হয়েছিল, যে কারণেই ছাত্ররা রাস্তায় নেমেছিল এবং ছাত্ররা যখন রাস্তায় নেমেছে তাদের অভিভাবকরা রাস্তায় নেমেছে। তো শেখ হাসিনা যখন দেশ ছেড়েছেন তারপরের ঘটনা প্রবাহ, ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণ, তারপর দেশের এই যে নির্বাচন, পাকিস্তান পন্থায় ফিরে যাওয়া, নানা ইস্যু, আজকে বলা হয় যে দিল্লি না ঢাকা, কিন্তু আজকে আমেরিকার কর্তৃত্ববাদ চলছে বাংলাদেশে। আজকে তার কি রাষ্ট্রদূত বলছেন বাংলাদেশে তাদের মানে প্রায়োরিটি দিতে হচ্ছে তাদেরকে। আজকে পাকিস্তান বাংলাদেশকে একরকম তাদের একটা পূর্ব পাকিস্তান সেই আগের 71-এর আগের অবস্থান তৈরি করেছেন। তো সেই জায়গাটা কিন্তু মানুষের মধ্যে ভুলটা ভেঙে গেছে যে আসলে কিসের জন্য এই আন্দোলনটি হয়েছিল, কেন এই আন্দোলনটি হয়েছিল। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে দেখুন, বঙ্গবন্ধু উনি শুধু মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান নয়, ওনার বাবার হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। ওনার বাবার ডাকে বাংলাদেশের মানুষ যুদ্ধে নেমেছিলেন। ওনার বাবার ডাকে তখন ভারত, রাশিয়া, মানে তখন তো সোভিয়েত ইউনিয়ন, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তো বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশটাকে রক্ষা করতে হলে উনি কালকে যে বক্তব্যটি দিয়েছেন যে আমি বাংলাদেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের মানুষ আমায় চাইছে তাই আমি দেশে ফিরবো, তাতে যদি আমার জীবন যায় যাবে। তো বঙ্গবন্ধু কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের আগে বলেছিলেন, আমরা যতটুকুনি তার জীবনী সম্পর্কে জানি বা বিভিন্ন জায়গা থেকে সূত্র মারফত যে খবর আমরা পেয়েছি, যে শেখ হাসিনা অত্যন্ত সাহসী, তিনি ভয়ে ভীতি তার মধ্যে একেবারেই নেই এবং তিনি এটা জানেন যে দেশে ফিরলে তাকে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কিন্তু তিনি তবুও ফিরতে চান কারণ তিনি অকুতোভয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই যে ছাত্র আন্দোলন, আমরা একটু শোনাই যে ছাত্রদের নিয়ে তিনি গতকাল কি বলেছেন, তারপরে আমি আসছি আপনার কাছে, আবার প্রশ্নটা নিয়ে আসছি। Genuine students were emotionally manipulated, while organized groups used their movement as cover for violence and regime change. Muhammad Yunus himself said this was a meticulously designed movement led by a mastermind.
আমি এই জায়গাটায় যে তিনি বলছেন মোহাম্মদ ইউনূস মেটিকুলাসলি ছাত্রদেরকে ব্যবহার করেছিলেন, কিন্তু এখন কি ছাত্ররা বুঝতে পেরেছেন যে তাদেরকে ব্যবহার করা হয়েছিল? তাহলে কি বাংলাদেশ আবার একটা গণ অভ্যুত্থানের পথে হাঁটতে চলেছে? কিংবা শেখ হাসিনা দেশে ফিরলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি কোনো রকম কোনো প্রভাব পড়তে পারে সেখানে গিয়ে? দেখুন, বাংলাদেশে যে মেটিকুলাস ডিজাইন বা এখনো কিন্তু এই আন্দোলন সংগ্রামের অংশীদারিত্ব বা কি বলে যে কারা কতটা এই আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল তা নিয়ে কিন্তু এটা ব্যাপক যুদ্ধ চলছে। জামাত, বিএনপি, এনসিপি বা তাদের তারা বলে যে জুলাই শক্তি তাদের মধ্যে, এবং তাদের প্রত্যেকের কথাবার্তায় কিন্তু সেই সন্ত্রাসী কার্যক্রম, জঙ্গি কার্যক্রমের কথাই প্রকাশ পাচ্ছে। তারাই বলছে যে এই আন্দোলন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, তাকে সরানোর একটা ষড়যন্ত্র। তো ছাত্র আন্দোলন তো ছিল কোটার দাবিতে আন্দোলন, চাকরিতে কোটা ব্যবস্থা। তো সেই চাকরিতে কোটা ব্যবস্থার আন্দোলনকে আপনি এখন নিজেরাই বলছেন যে সেটি ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন। তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে তো বাংলাদেশ দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এবং যেটা বললেন যে মানুষ কিন্তু, সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে যে না, শেখ হাসিনাকে অবৈধভাবে, শেখ হাসিনাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, এবং তার দায়ভার এই যারা আজকে রাষ্ট্র ক্ষমতায়, যারা আজকে আছে বাংলাদেশের রাজনীতিতে, তারাই, এবং তারা তা থেকে পরিত্রাণ চায়। এই জন্যই রাস্তায় দাঁড়িয়ে আজকে ধানমন্ডির ভিডিও দেখালেন আপনি। এরকম কালকে জুলাই জাদুঘর যেটি বানানো হয়েছে, কথিত জুলাই জাদুঘর, যেখানে শেখ হাসিনার বাসভবন ছিল, সেটা ভেঙে জুলাইয়ের বিভিন্ন স্থাপনা বানানো হয়েছে। সেখানে একটা লোক কালকে আমি দেখেছি যে সে দাঁড়িয়ে শেখ হাসিনার আসবাবপত্র, শেখ হাসিনার যা জিনিসপত্রগুলো রাখা হয়েছে জুলাই জাদুঘরে, সেইগুলো দেখে কান্নায় ভেঙে পড়েছে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনি কান্না করছেন? বলছে আবেগে। বলছে কিসের আবেগে? শেখ হাসিনার জন্য? বলছে হ্যাঁ। বলে শেখ হাসিনা দেশে আসবে? বললো অবশ্যই আসবে। এই যে মানুষের আবেগ, এটি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গত 2 বছরে এই পারদটা অনেক উপরে চলে গেছে। হ্যাঁ, যে কথাটি আপনি বলছিলেন যে আসলে এতটা সহজভাবে উনি দেশে ফিরতে পারবেন না, এতটা সহজ নয় দেশে ফেরা। এই পথটা অনেক কঠিন। কেন এই পথটা কঠিন? যে আমি আগেও আপনার সাথেই বলেছি যে দেখুন, বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে যেটি হয়েছে, সেটা সেনা জঙ্গি অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। সেনাবাহিনীর সম্পৃক্ততায় বাংলাদেশ একটি জঙ্গি গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতা দখল করে নিয়েছিল। তার কিন্তু আজকে ধারাবাহিকতাই চলছে, এবং সেনাপ্রধানের মতো দেখেন, সেনাপ্রধান কারো ধর্মকর্ম নিয়ে আমার কোনো ইস্যু নেই, যে যার ধর্ম পালন করবে, তার ধর্ম বিশ্বাস নিয়ে আমার কোনো আলোচনা নেই। কিন্তু আপনি দেখেন, যখন একটি বাহিনীর উদ্দেশ্যে তিনি বলছেন যে ইসলামীকরণ করতে হবে, ইসলামিক আদর্শে চলতে হবে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী তো শুধু মুসলিম সম্প্রদায়ের সেনাবাহিনী না। বাংলাদেশের সেনাবাহিনীতে বৌদ্ধিস্ট, হিন্দু, খ্রিস্টান সবাই কাজ করে, সবাই চাকরি করে, অফিসার লেভেলেও কাজ করে। তো তাকে আপনি ইসলামীকরণ, ইসলামের নীতি আদর্শ শিখাচ্ছেন আপনি সেনা প্রধান হিসাবে। সুতরাং এই যে জঙ্গি এবং সেনা অভ্যুত্থান, সেখান থেকে প্রতিরোধের যে জায়গাটি তাদের মধ্যে আছে, তাদের যে ঐক্য, এই জঙ্গি গোষ্ঠীর যে ঐক্য, এই ঐক্যটা কিন্তু কঠিন ঐক্য। সেই ঐক্যের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে অনেক বড় যুদ্ধ করে ফিরতে হবে। তো সেই যুদ্ধটা ডিসেম্বরের মধ্যে সফলতা হবে কিনা, সেই নিশ্চয়তা আমি এখান থেকে একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই। দেখুন, এর আগে বাংলাদেশে আমরা যে মুক্তিযুদ্ধের কথা আলোচনা করছিলাম, সেই মুক্তিযুদ্ধে এটা আমরা সবাই জানি সর্বজন নিবেদিত যে ভারতের একটা বড় ভূমিকা ছিল, এবং আজকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটার পেছনে ভারতের একটা অবদান রয়েছে, ইন্দিরা গান্ধীর একটা অবদান রয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা তিনি যদি বাংলাদেশে ফেরেন, তাহলে তিনি কি চাইবেন? বা বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক যারা, আওয়ামী লীগের কর্মী যারা, তারা কি চাইবেন? ভারতের সমর্থন নিয়েই বা ভারতের হস্তক্ষেপেই তাহলে শেখ হাসিনা দেশে ফিরুক? তাহলে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা অন্তত নিশ্চিত হয়, অতীতে যেমনটা হয়েছে। তাই কি চাইছেন এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সমর্থকরা? এটি সারা বাংলাদেশের মানুষই চান যে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে যেভাবে শেখ হাসিনাকে গ্রহণ করেছিলেন ওই দুঃসময়ে, তার আগেও একবার উনি ইন্ডিয়ার মাটিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেই বাংলাদেশে ফিরেছেন। তখন ভারতের হস্তক্ষেপেই তিনি ফিরেছিলেন। হ্যাঁ, এবারও এই একই ধারাবাহিকতা আছে, এবং ওনাকে গত 2 বছর শেখ হাসিনা, ভারত সরকার স্পেশাল সিকিউরিটি, মানে যেটি রাষ্ট্রীয় প্রোটোকল দিয়েই কিন্তু দিল্লিতে রেখেছেন। এবং আমি আপনাকে একটু আগে যেটি বললাম যে উনি সমস্ত প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ পাচ্ছেন সেখানে। দলীয় নেতাকর্মীদের সাথে দেখা করা থেকে শুরু করে আলাপ আলোচনা, মিটিং, ভার্চুয়াল মিটিং হলে উনি করছেন সরাসরি সেটি। এবং কালকে দেখুন, কালকে সে প্রমাণ দিয়েছে। এবং ভারতের কাছে প্রত্যাশা না, ভারতের উনি কালকে শেখ হাসিনা নিজেই বলেছেন যে দেখুন, ভারত দুঃসময়ের বন্ধু। উনি বারবার বলেছেন, কাল কিন্তু উনি স্পষ্ট করে আবারও বলেছেন যে ভারতের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। কারণ দেখেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং ভারত শত্রু কেন একটি গোষ্ঠীর, বাংলাদেশের বা পাকিস্তানের বা বিশ্ব মোড়লদের একটা গোষ্ঠীর কেন শত্রু? ভারত কেন বাংলাদেশকে স্বাধীন করেছিল বা স্বাধীনতায় সহযোগিতা করেছিল? এটি তো দোষ, অপরাধ। সেই অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ, সেই অপরাধে অভিযুক্ত আপনার ভারত। তো ভারতকে যে
চিন্তা চেতনা বা যে প্রত্যাশা নিয়ে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল 1971-এ, সেই চিন্তা চেতনার বাংলাদেশে ফেরাতে হলে ভারতকে অবশ্যই আওয়ামী লীগের পাশে দাঁড়াতে হবে এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতের জন্য আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশ সরকারের সঙ্গে একটা বোঝাপড়া করতে হবে। এবং আমার কাছে যতটুকু খবর আছে বা আমি যতটুকু জানি যে ভারত সেটি করছে এবং ভারত 71-এ যে সফলতা পেয়েছিল, 81-তে যে সফলতা পেয়েছিল, আমি আশা করি এই 2026 বা 87 সেটা হোক, সেই সফলতা ভারতের হাত ধরে আসবে। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকটা বক্তব্য শেখ হাসিনার একটু শোনাই। তিনি যেটা বলেছেন যে স্টুডেন্টদেরকে তার বিরুদ্ধে কোথাও গিয়ে একটা জনমত একটা গড়ে তোলা হয়েছিল, সেই প্রপাগান্ডা নিয়ে কি বলেছেন শেখ হাসিনা? তিনি কালকে স্পষ্ট করে বলেছেন, একটু শুনবো। It was not a peaceful student movement. From the beginning, my government tried to resolve the issue peacefully through dialogue, legal process, and patience. But behind the language of reform, organized groups were working to turn students' demand into violent political instrument. In 2018, responding to student demands, we abolished the quota system. In 2024, when the High Court annulled the decision, the government appealed because we wanted to uphold the abolition. I personally took the initiative for dialogue with the students and invited them to Ganabhavan, the Prime Minister's residence. 3 ministers also held discussions with them. A quota reform movement was turned into a one-point demand for my resignation. False propaganda was spread in a planned way. খুব স্পষ্ট করে শেখ হাসিনা বললেন যে প্রথমে কোটা আন্দোলনকে ঘিরে যেটা বাংলাদেশে ঘটেছিল, সেটা তারপরে আস্তে আস্তে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে কিভাবে সেটা টার্ন করে এবং কিভাবে বাংলাদেশের আন্দোলনটা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আবার যদি শেখ হাসিনা দেশে ফেরেন, তাহলে তারেক রহমান, যিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিছুটা অম্লমধুর, দুজনে একসঙ্গে জোট বেঁধে যেমন নির্বাচনে লড়াইও করেছেন, তেমনি বিরোধিতাও কিন্তু প্রচুর ছিল। তাহলে তারেক রহমান কিভাবে মেনে নেবেন? দাদা, আপনার কথা শোনা যাচ্ছে না। দেখুন, তারেক রহমানের জন্য শেখ হাসিনা বাংলাদেশ ফেরা একটা বড় ধরনের রিস্ক। কারণ বাংলাদেশের মানুষ, যে কথাটি আমরা আলোচনার শুরুতেই বলছিলাম, যে এখন তারা শেখ হাসিনা ইস্যুতে ঐক্যবদ্ধ হচ্ছে এবং বাংলাদেশে গত 2 বছরে প্রমাণ হয়েছে যে শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম, সেটির ধারের কাছেও তারেক সরকার যেতে পারছেন। এবং বাংলাদেশের ইতিহাসে পর এ যাবৎকাল কোনোভাবেই শেখ হাসিনার এই রাষ্ট্র পরিচালনার যে পলিসি, সেই পলিসির ধারের কাছেও কোনো সরকার ছিল না এবং এই সরকারও সেটি পারছে না। এবং দেখুন, পৃথিবীর সমস্ত দেশ যারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বা বাংলাদেশের সঙ্গে নানা সময় তাদের সম্পর্ক ছিল, তারা কিন্তু বাংলাদেশ থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। তো আজকে শেখ হাসিনা দেশের মাটিতে গিয়ে যখন ডাক দেবেন, বাংলাদেশের মানুষকে ঐক্যের ডাক দেবেন, বাংলাদেশের মানুষকে এক হওয়ার ডাক দেবেন, বাংলাদেশকে আবার তার কক্ষপথে ফেরানোর ডাক দেবেন, তখন তারেকের সরকারের পক্ষে খুব রিস্ক হয়ে যাবে ক্ষমতায় থাকা। সুতরাং তারেক পজিটিভলি শেখ হাসিনাকে কখনোই ওয়েলকাম জানাবে না। এটি তার জন্য, তার দলের জন্য ভীষণ ধরনের রিস্ক আছে। তবে হ্যাঁ, তারেকের জন্য সত্যিকার অর্থেই, তার যদি ভালো রাজনীতিবিদ হন, তিনি যদি সত্যিকার অর্থেই বাংলাদেশটাকে ভালোবেসে থাকেন, তাহলে কিন্তু তার জন্য এই সময়ে শেখ হাসিনাকে কিন্তু কোথাও গিয়ে তারেক রহমান যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মাটিতে আবার পা রেখেছিল, দাদা, আমরা যদি একটু পেছনে ফিরে যাই, গত বছর ডিসেম্বর মাসের একেবারে শেষ সময়ে, সেই সময় খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং সেই সময় তারেক রহমান তিনি দেশে ফিরলেন এবং তারপর আমরা জানি যে খালেদা জিয়া তিনি সেই সময় যে অবস্থায় ছিলেন এবং তারপরে কি ঘটলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোথাও গিয়ে শেখ হাসিনা এই খালেদা জিয়াকেও তো একটা সময় গৃহবন্দী করেছিলেন, তাকে জেলেও যেতে হয়েছিল, সেগুলো কি কোথাও গিয়ে তারেক রহমানকে নাড়া দেবে না? কারণ একদিকে তার দেশ, একদিকে তার মা। দেখুন, এটি তো রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশে আছে, এটা নতুন ইস্যু নয়। এটি প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই, মুক্তিযুদ্ধের পর থেকেই চলমান। কিন্তু তারেক রহমান কিন্তু আরও প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ। তার বিরুদ্ধে কিন্তু 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার বড় চেষ্টার বড় একটা অভিযোগ কিন্তু বাংলাদেশে রয়েছে, যেটাই 21শে আগস্ট গ্রেনেড হামলা। তো এরকম অনেক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, যে 2001 সালের 1 অক্টোবর থেকে
2006 সাল পর্যন্ত যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল ততদিন কিন্তু তারেক রহমান প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করেছেন। যদিও এবার ক্ষমতায় এসে তিনি মুখে বলেন যে না, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, সহমর্মিতা সহাবস্থানে বিশ্বাস করি, কিন্তু প্রকৃতপক্ষে কি দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে রাজনৈতিক করারই সুযোগ দেওয়া হচ্ছে না। আপনার প্রজ্ঞাপন জারি করে আমাদের কাছে যেটা খবর রয়েছে যে গতকাল সরাসরি সম্প্রচারটাও বাংলাদেশে হয়নি, সেই লিংক মাধ্যমেই সেটা বাংলাদেশের মানুষজন শুনেছেন এখনো পর্যন্ত। তাহলে হ্যাঁ, তাহলে কি শেখ হাসিনাকে এখনো পর্যন্ত জামাতের এত ভয়, কিন্তু ভারতের সাপোর্ট নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে জামাতের সাহসে কুলোবে তো? দেখুন, একজন আমি তো বললাম যে শেখ হাসিনা শুধু একজন বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী নয়, তিনি বাংলাদেশের জাতির পিতার কন্যা এবং তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে মিশে গেছিলেন, মিশে আছেন। বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে ওঠেনি 2024-এর জুলাই আগস্টে যে কি হচ্ছে বাংলাদেশে, তার মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। কিন্তু বাংলাদেশ ছাড়ার পরে কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং একের পর এক ইউনূস এবং তারেক সরকারের যে ব্যর্থতা, এই ব্যর্থতা আরো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশটা কোথায় গেছে। সুতরাং শেখ হাসিনা, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে মেরে দেওয়া হবে, হয়তো জেল আইন অনুযায়ী জেলে পোড়া হতে পারে, কিন্তু ধরে নিয়ে মেরে দেওয়া বা তাকে প্রতিরোধ করার সৎসাহস বা অবস্থান তার আছে কিনা আমার জানা নেই, জামাত বিএনপির আছে কিনা। কিন্তু শেখ হাসিনা যদি দেশের মাটিতে ফিরতে পারেন, তার দলের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু খুব সাহসী। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা 1966-র গণ অভ্যুত্থান থেকে শুরু করে 6 দফা থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা, বঙ্গবন্ধুর মৃত্যুর পরে 75-এর সংগ্রাম এবং পরবর্তী সময়ে কিন্তু দীর্ঘকাল 21 বছর রাজপথে থেকে কিন্তু তারা 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, 21 বছর পর 1975 থেকে 1996, এবং তারপরে আবার ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা এবং তারপরে কিন্তু সে একটানা আবার 15 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকেছেন। সুতরাং তার দলের নেতাকর্মীদেরকে আসলে বুঝতে দেওয়া হয়নি। এবং যে কথাটি আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশে দুটো জিনিস শেখ হাসিনাও বললেন যে গণভবনে কি ঘটেছিল, রাষ্ট্রযন্ত্র কিভাবে তার সঙ্গে বেইমানি করেছে, সে কথা তিনি নিজেও বলেছেন। এবং আমরা কিন্তু এটা কিন্তু প্রমাণিত সত্য যে বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারীর দায়িত্বে ছিলেন সেই সময়, সেনাবাহিনী রাজপথে ছিলেন এইসব আন্দোলন সংগ্রাম থামানোর জন্য, তারাই আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ত হয়ে এই অঘটনটি। কিন্তু দাদা, কোথাও কি মনে হয় যে শেখ হাসিনা এটা বাংলাদেশের মানুষকে একটা টোপ দিয়ে দেখলেন যে তিনি যদি দেশে ফেরেন তাহলে কি কি হতে পারে? এটা কি একটা টোপ? দেখুন, এটা তো আমি বলছি যে এটি খুব কঠিন কাজ। শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা এত সহজ না, এটা আবেগ দিয়ে বলার কোনো সুযোগ নেই, কারণ আমরা নানা সময় নানা কথা বলে ফেলি, কিন্তু বাস্তবতাটা তো জটিল। বাট শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে তাকে যেভাবে বলা হচ্ছে সেভাবে কিছু করা সম্ভব নয় সরকারের পক্ষ থেকে। আর উনি টোপ দিয়েছেন না, উনি টোপ দেননি, উনি এটা রাজনৈতিকভাবে উনি কৌশলী মানুষ, এটা ওনার রাজনৈতিক কৌশল, নো ডাউট। এখন ওনার সর্বোচ্চ প্রচেষ্টা আছে। উনি কাল বলেছেন যে, সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনি তাহলে ডিসেম্বরেই ফিরছেন, কবে ফিরছেন? উনি বলেছেন যে ডিসেম্বর বিজয়ের মাস, উনি কিন্তু ডেট বলেননি। তো ওনার একটা পরিকল্পনা আছে। এবং আমি আপনাকে বলছি যে দেখুন, বাংলাদেশ নিয়ে এখন বিশ্ব মরলদেরও কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও তাকে ঘিরে কিন্তু অনেক রাজনীতি, ভূ রাজনীতিতে অনেক খেলাধুলা হচ্ছে, বিশ্ব রাজনীতিতে অনেক জটিলতা তৈরি হচ্ছে বাংলাদেশ নিয়ে। সেই জটিলতা থেকে বের হতে হলে শেখ হাসিনার বিকল্প নেই, আওয়ামী লীগের বিকল্প নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই হয়তো আজকে শেখ হাসিনা আওয়াজ তুলছেন দেশে ফেরার জন্য। কোথাও গিয়ে কি শঙ্কিত দেশের মানুষও কিছুটা শঙ্কিত? আমি একটু ছবিগুলো একটু দেখাই যে শেখ হাসিনা যখন বলেছেন তিনি দেশে ফিরবেন, তারপরে ধানমন্ডির ছবিটা আমি আরেকটু দেখাই। ধানমন্ডিটা কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ এই ধানমন্ডিতে সেখানে যেমন শেখ মুজিবুর রহমানের একটা স্মৃতি রয়েছে, স্মৃতি বিজড়িত এই ধানমন্ডি, এই ধানমন্ডিতেই কিন্তু ভাঙচুর চালানো হয়েছিল। ধানমন্ডির সেই বাড়িটা শেখ মুজিবুর রহমানের একেবারে স্মৃতি বিজড়িত, সেইটাতে ভাঙচুর চালানো হয়েছিল। আবার সেই ধানমন্ডির মানুষই জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এই যে আমরা দেখাই যে ঢাকার এই যে ধানমন্ডি, ঢাকার রাজপথে জনতার আনন্দ, হাসিনা আসবে, বাংলাদেশ আবার হাসবে, এই যে এই ছবিটা, জয় বাংলা স্লোগান আমরা একটু শোনাই।
যে জামাতের কি প্রচেষ্টা, তারা সচিবালয় দখল করতে এগিয়ে যাচ্ছেন, তাহলে কি কিছুটা ভয় জামাত নেতাদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, তার মানে কোথাও গিয়ে কি একটা ভয় বাংলাদেশের মানুষের মধ্যে কাজ করছে? হাসিনা যে পথে গেছে সেই পথেই নাকি তারেক যাবেন। তাহলে দাদা, এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করছিলাম, শেষ পর্যন্ত একটা প্রশ্ন আপনার কাছে, শেখ হাসিনা তাহলে বাংলাদেশে ফিরছেনই যদি ধরে নেওয়া যায়, এবং ভারতের সমর্থনে যদি সে ফেরে, তাহলে বাংলাদেশ কিভাবে তাকে গ্রহণ করবে? দেখুন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তো স্পষ্টভাবে বারবার বলাই হচ্ছে যে শেখ হাসিনাকে তারা ফিরতে দেবে না, আর যদি ফেরে তাহলে তাকে জেলে পোড়া হবে বা তাকে ফাঁসির কাছে নিয়ে যাওয়া হবে। এটি হচ্ছে রাজনৈতিক কথাবার্তা, কিন্তু প্রকৃতপক্ষে যেহেতু বাংলাদেশের আইন আদালত উপেক্ষা করেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে রায়গুলো হচ্ছে, এবং এই মামলাগুলোর কোনো ভিত্তি নেই যে মামলাগুলোতে শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনি একটা জিনিস আপনাকে ক্লিয়ার হতে হবে যে বাংলাদেশে আদৌ এই যে সরকার ব্যবস্থা চলছে, বা যারা সরকারের সাঙ্গপাঙ্গ, বা যারা আজকে কথিত বিরোধী দল জামাত ইসলাম, এরা সরকার বিরোধী দল নয়, এরা একই দলের লোক, দুটো ভাগ হয়ে আছে, তারা কিন্তু শেখ হাসিনার ব্যাপারে একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করবে, এটি নিঃসন্দেহে বলতেই হবে আপনাকে। প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে কি হবে, বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে তাকে নিশ্চিত জেলে যেতে হবে। এটি যদি জেলেও যেতে হয়, আমার যদি ফাঁসি হয়, তারপর আমি দেশে ফিরব। এবং ওনার যারা নেতাকর্মী আজকে বাংলাদেশে উনি নির্দেশ দিয়েছেন, যারা দেশের বাইরে আছেন তাদেরকেও কিন্তু দেশে ফেরার আছেন, তারা বিমান এবং সরকারের কি পরিস্থিতি বা সরকার সময় ঘোষণা করেন যে আমি আসলে কি হবে, কারণ আরো বিষয় আছে এখানে, ওনাকে সেটাও বরাদ্দ করবে কিনা, রাজনৈতিক কথাই বলেছেন যে আমি ফিরতে চাই, সেই ভিন্ন রাষ্ট্র একটু অপেক্ষা করলে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শেখ শহীদুল হাসান। খুব সুন্দরভাবে তিনি বিষয়টা তুলে ধরলেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে, এবং শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে ফিরতে পারেন, হয়তো আরো কিছুটা সময় লাগবে পুরো বিষয়টা পরিষ্কার হতে। আরো আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো।